আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী সাজেশনের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায় ২ জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে তোমাদেরকে এমন ১০০টি এমসিকিউ বলে দিব এবং এমন ১০০টি এমসিকিউ দিয়ে দিব, এই ১০০টি এমসিকিউ যদি তুমি এই অধ্যায় থেকে কাভার করতে পারো, যদি তুমি এগুলো পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি তোমার যে পরীক্ষা বৃত্তি পরীক্ষায় ভালো করবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ সেই বহু নির্বাচনী সাজেশনের সেই প্রশ্নগুলো দেখে আসি এবং উত্তরটাও সাথে সাথে মুখস্থ করে আসি। ওকে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা কিন্তু অধিকাংশ বোর্ডে তুমি এই যে প্রশ্নটা আসতে দেখবে। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? ঘ জনন মাতৃকোষে। ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে কোন বিভাজনের কোন ধাপে? ক প্রোফেজ। দুটি ক্রোমাটিডের পরস্পরের যুক্ত হওয়ার স্থানকে কি বলে? ঘ সেন্ট্রোমিয়ার। এটা কিন্তু খুবই কমন প্রশ্ন। দুটি ক্রোমাটিডের পরস্পর যুক্ত হওয়ার স্থানকে কি বলে? সেন্ট্রোমিয়ার। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়? ক প্রোমেটাফেজ। মাইটোসিসের কোষ বিভাজনে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে কোন ধাপে যায়? ক মেটাফেজ। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণের ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় কোন ধাপে? এটা অতীব গুরুত্বপূর্ণ। একটু এখানে যেগুলো বলে দিচ্ছি একটু নোট করবা। ওকে। কোন বিভাজনের সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণের ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় কোন ধাপে? ঘ অ্যানাফেজ ধাপে। পুরুষ ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়? গ মিওসিস বিভাজন হয়। মাইটোসিস বিভাজনের কয়টি ধাপ? ঘ ৫টি ধাপ। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? খ সাইটোকাইনেসিস। ওকে। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসে যে প্রস্তুতিমূলক কাজ চলে একে কি বলা হয়? অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে বলা হয় গ ইন্টারফেজ। টেলোফেজ ধাপে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় কোনটি? ক কোষ প্লেট। সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কতটুকু বিস্তৃত হয়? খ নিরক্ষীয় তল। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনের? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক মিওসিস। মানুষের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে? এটা সবার জানার কথা। ৪৬টি, মোট ৪৬টি। ঘ নিচের কোনটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক? ক ডিএনএ। সেন্ট্রোমিয়ার কার অংশ? ক ক্রোমোজোমের অংশ হচ্ছে সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পরে পৃথক হয়ে যায়? গ মেটাফেজ। এরপর সাইটোকাইনেসিস কোষ পর্দার খাঁজ কতটুকু বিস্তৃত হয়? খ নিরক্ষীয় তল। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনে? ক মিওসিস। অতীব গুরুত্বপূর্ণ। মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে কয়টি কোষ উৎপন্ন হয়? খ ৪টি। একটা থেকে ৪টি উৎপন্ন হয়। কোষের এন সংখ্যক ক্রোমোজোমকে কি বলে? ঘ হ্যাপ্লয়েড। কোষের 2n সংখ্যক ক্রোমোজোমকে কি বলে? এটা সবাই পারবা, কারণ উপরেরটা যেহেতু হ্যাপ্লয়েড হয়েছে, নিচেরটা ডিপ্লয়েড। নিচের কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান? গ ডিএনএ। ডিএনএ ছাড়া কিন্তু ক্রোমোজোমের কোনো অস্তিত্বই থাকবে না, তাই ক্রোমোজোমের প্রধান উপাদান বলা হয়েছে ডিএনএ। প্রতিটি জীবদেহ কি দ্বারা গঠিত? খ কোষ দ্বারা গঠিত। তাহলে এরপর আছে পুরুষ জনন কোষ সৃষ্টির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? গ মিওসিস। মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? ক একবার বিভাজিত হয়। ওকে। এরপরে আছে
জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? খ দুই, এই যে 3 ধরনের, জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? খ 3 ধরনের। ইস্টে, অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়? গ অ্যামাইটোসিস। নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? গ অ্যামিবা। প্রত্যেক কোষ বিভাজন ঘটে কোথায়? ক ইস্টে। মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? ক একবার। মাইটোসিস বিভাজনে 3টি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ তৈরি হয়? গ 6টা। নিচের কোনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? ক মিওসিস। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটা কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে আসে যে মিওসিসকে কি বিভাজন বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। আবার খ নম্বরেও আসে যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো এটা হচ্ছে একটু নোট করে নিবা, এটা অনেক বোর্ডে আসতে দেখা যায়। এটা দেখো চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছিল। কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঘ মাইটোসিস। কোন কোষে মাইটোসিস হয়? খ পাতায়। পাতায় মাইটোসিস হয়। মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়? 2টি। মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়? 5 ধাপে। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যায়? ক প্রথম পর্যায়ে। ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয় ধাপে বিভক্ত? গ 5 ধাপে বিভক্ত। মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়? ক প্রোফেজ। মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়? ক প্রোফেজ ধাপে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে কোন ধাপে? গ প্রোফেজ। ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে কোষ বিভাজনের কোন ধাপে? ক প্রোফেজ ধাপে। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্প স্থায়ী? কোন ধাপটি সবথেকে কম সময় স্থায়ী থাকে? ঘ প্রোমেটাফেজ। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়? খ প্রোমেটাফেজ। মাইটোসিসের কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে? গ প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে কি বলা হয়? এটি অনেক বোর্ডে আসতে দেখা যায়। ঘ স্পিন্ডল তন্তু। কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিডে একটি সেন্ট্রোমিয়ার থাকে? ঘ অ্যানাফেজ। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? গ অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমকে অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে? গ অ্যানাফেজ। মানে অর্ধেক উত্তর মেরুর দিকে থাকে আর বাকি অর্ধেক অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি জে এর মতো দেখায়? গ আমরা আগে পড়ে আসছি অ্যানাফেজ। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে? টেলোফেজ ধাপে। টেলোফেজ দশায় প্রাণীকোষের উভয় মেরুতে কয়টি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়? ক একটি করে। উভয় মেরুতে একটি করে, মানে মোট 2টা সেন্ট্রিওল সৃষ্টি হয়। দুইটা মেরুতে 2টা, উত্তর মেরুতে একটা আর দক্ষিণ মেরুতে একটা। ওকে, তো আমি 50-51টা তোমাদের পড়ে দিলাম। তোমরা নিচের গুলো দেখো, এই যে 52 থেকে তোমরা আস্তে আস্তে কি করবা, এগুলো আস্তে আস্তে দেখবা এবং পড়বা এবং নোট করবা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এগুলো তোমরা পড়বা আর নোট করবা, ভিডিও দেখবা আর নোট করবা। এই যে তোমার হচ্ছে এই যে প্রশ্নগুলো কিন্তু তুমি যদি ভালোভাবে মুখস্থ করতে পারো কিংবা আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্যই ভালো হবে। কারণ তোমাদের কিন্তু খুব দ্রুতই সামনে চলে আসতেছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এখন জুনিয়র বৃত্তি পরীক্ষায় তুমি যদি বৃত্তি পরীক্ষা দিতে যাও, তাহলে এগুলো জানা অতীব জরুরি। কারণ এখানে কিন্তু বিজ্ঞান থেকেও প্রশ্ন করা হবে। ওকে, সুতরাং তোমাকে সেইভাবেই তোমাকে প্রিপারেশন নিয়ে তোমার পরীক্ষার হলে যেতে হবে। তো এটা যে শুধু এই সালের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য তা না, এটা কিন্তু সামনের বছরে যারা পরীক্ষা দিবে কিংবা ক্লাস 8-এ উঠবে তাদের জন্য এই ভিডিওটি, এই যে টিকাগুলো, এই যে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ।